এর ভিতরে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? দেখো, তো আমরা এখানে গতদিন আলোচনা করেছিলাম না যে শর্ট টার্ম ফিন্যান্স, যেটাকে আমরা স্বল্প মেয়াদি অর্থায়ন বলি, কেমন? আচ্ছা, তো স্বল্পমেয়াদী অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো, খেয়াল করো, গতদিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো 1 নাম্বার নিয়ম ছিল ট্রেড ক্রেডিট। ঠিক আছে, ট্রেড ক্রেডিট মানে কি, এটা মানে কি বোঝায়? ট্রেড ক্রেডিট মানে হলো ব্যবসায় ঋণ। তাহলে ব্যবসায় ঋণ কাকে বলে, এটা আমাদেরকে আগে জানা লাগবে, তাই না? ব্যবসায় ঋণ মানে কি? তাহলে ব্যবসায় ঋণ হলো, লেখো, ব্যবসায় ঋণ হলো যে ব্যবসায় ঋণ মানে হলো যে নির্দিষ্ট মেয়াদে পরিশোধ অথবা পাওনার শর্তে পণ্য ক্রয় অথবা বিক্রয়, ব্যাস। তাহলে পণ্য ক্রয় অথবা বিক্রয়, সেটা ধরো আমি পণ্যটা ক্রয় করলাম, ক্রয় করার পরে মনে করো আমাকে বললো আপনি যদি আমাকে 5 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করেন তাহলে আপনি একটা ছাড় পাবেন, যেটাকে আমরা অ্যাকাউন্টিং এভাবে পড়ে আসছি। ধরো 2, 10, নিট 30। অ্যাকাউন্টিংয়ে তুমি যেখানে এই 2, 10, নিট 30 কথাটা দেখবা, বুঝে নিবা এটা হলো শর্তে ক্রয় অথবা শর্তে বিক্রয়। এটা তোমরা অ্যাকাউন্টিংয়ে বিভিন্ন জায়গায় পাবা, বিশেষ করে অ্যাকাউন্টিংয়ে যে মার্চেন্ডাইজ অপারেশন অধ্যায়টা আছে সেখানেও এটা আছে। তাহলে এই জিনিসটা আসলে কি? এটার মানে হলো যে এই টু মানে হলো ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট, বাট্টা মানে বাট্টা, ডিসকাউন্ট রেট। 2 মানে ডিসকাউন্ট রেট। আর 10 মানে কি? 10 মানে হলো ডিসকাউন্ট পিরিয়ড, মানে কত দিনের মধ্যে তুমি পরিশোধ করতে পারলে তোমাকে 10 মানে 2% ডিসকাউন্ট দিবে। তাহলে এটা হলো এটা। আর নিট 30 মানে কি? ধরো নিট 30 মানে হলো যে সর্বোচ্চ 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে পরিশোধ অথবা আমি টাকাটা পেয়ে যাব। তাহলে আমি কত দিনের মধ্যে টাকাটা পাবো? 30 দিনের মধ্যে, কেমন? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা এই জিনিসটা বুঝলাম। তাহলে ট্রেড ক্রেডিট মানে হলো, কথা বোঝার চেষ্টা করো, একটা হলো ট্রেড ক্রেডিট। তাহলে ট্রেড ক্রেডিট মানে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ মানে হলো শর্তে ক্রয় বিক্রয়, মনে থাকবে এটা। অ্যাকাউন্টিং এ যেখানে দেখবা যে ধরো আমরা যে অ্যাকাউন্টিং করি সেখানে বলি পণ্য ক্রয় করা হলো 2, 10, নিট 30। এই অ্যাকাউন্টিং এর সৃষ্টি হয়েছে যে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে মেয়াদে শর্তে পণ্যটা কি করা, পরিশোধ করা অথবা ইয়ে করা, কেমন? ঠিক আছে, আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এটা বুঝলাম না যে ট্রেড ক্রেডিট মানে কি। আচ্ছা, এবার দেখো যে এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে ইয়েটা আছে সেটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট, একটা হলো ট্রেড ক্রেডিট, আরেকটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। এটাকে বলা হয় ব্যবসায় ঋণের ব্যয়। মানে কি? মানে হলো যে
কস্ট অফ ট্রেড ক্রেডিট, এই যে সেটা আছে প্রথমে, হ্যাঁ। কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে হলো যে, তাহলে ট্রেড ক্রেডিট মানে হলো ব্যবসায় ঋণ। তাহলে ব্যবসায় ঋণ বলতে আমরা কি বুঝি? ব্যবসায় ঋণ বলতে বাকিতে পণ্য ক্রয় বিক্রয়। মানি অ্যাকাউন্টিং এ যেখানে বা ফিন্যান্সে যেখানে তোমাকে বলবে যে ব্যবসায় ঋণ, কেমন? তাহলে ব্যবসায় ঋণ মানে কি? ব্যবসায় ঋণ মানে হলো বাকিতে পণ্য ক্রয় বিক্রয়। এবং বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু হবে না। বাকিতে পণ্য ক্রয় বিক্রয় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের সত্ত্বে, এটাকে কি বলা হয়? ব্যবসায় ঋণ। ঋণ মানে কি? ঋণ মানে আমি নগদ টাকা ঋণ করলাম সেটা। তাহলে ব্যবসায় ঋণ কি? ব্যবসায় ঋণ মানে আমি নগদ টাকা নিয়ে ঋণ না এনে, আমি মনে করো একটা বই বাকি আনলাম, আমি মনে করো একটা একটা মনে করো জিনিস, খাবার জিনিস নিয়ে গেলাম, আমি একটা মানে যে কোনো একটা পণ্য কিনলাম, এটাকে বলা হয় ব্যবসায় ঋণ। তাহলে ব্যবসায় ঋণ মানে কি? ব্যবসায় ঋণ মানে হলো বাকিতে পণ্য ক্রয় বিক্রয় করা নির্দিষ্ট মেয়াদের সত্ত্বে। তাহলে অ্যাকাউন্টিং আমরা পড়ছি পণ্য ক্রয় বিক্রয় করা বাকিতে, ওটা কিন্তু ব্যবসায় ঋণ। যেমন আমি যদি তোমাকে বলি যে পারচেজ গুডস, ধরো টাকা 10,000 অন অ্যাকাউন্ট, এটাও কিন্তু বাকিতে, এটা কিন্তু ব্যবসায় ঋণ হবে না, মনে থাকবে? তাহলে আমি যদি এটা এটা না লিখি, যদি লিখি যে পারচেজ গুডস টাকা 10,000 টু 10 নিট 30, এটাকে কি বলে? এটাকে ব্যবসায় ঋণ বলে। কথাই ক্লিয়ার? তাহলে অ্যাকাউন্টিং এ বা ফিন্যান্সে ব্যবসায় ঋণ বলতে আমরা কি বুঝবো? ব্যবসায় ঋণ বলতে শর্ত বোঝায়, 210 নিট 30 বা 215 নিট 30, কথা বোঝা গেছে? তাহলে এই বাকিতে বিক্রয় বা ক্রয় এবং শর্তে ক্রয় বিক্রয় কি এক এক না? তাহলে ওই জিনিসটাই ফিন্যান্সে বলে যে ট্রেড ক্রেডিট। আবার কস্ট অফ ট্রেড ক্রেডিট, এখন হলো যে কস্ট অফ ট্রেড ক্রেডিট কাকে বলে? আমরা তো ট্রেড ক্রেডিট বুঝলাম, শর্তে পণ্য ক্রয় বিক্রয় করা। তাহলে ব্যবসায় কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে কি? তাহলে লেখো, কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে হলো এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে অথবা অর্থ গ্রহণ করতে না পারলে যে ব্যয় হয়। অর্থাৎ মানে কি? ধরো আমাকে বলে দিল যে একটা পণ্য কিনলে তুমি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করবা। আমি 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে না পারি, তাহলে আমাকে কি করতে হবে? পুরো টাকা দিতে হবে। মনে করো এ হলো মনে করো এ হলো জুন মাস, এ হলো জুনের 1, হ্যাঁ, এ হলো মনে করো জুন 30। আমি এখানে একটা পণ্য পারচেস করলাম 1,00,000 টাকা দিয়ে, ঠিক আছে? এ হলো জুন মাসের 10, আজকে জুনের 10 তারিখ। আমাকে বলা হলো তুমি যদি জুন মাসের 10 তারিখে টাকাটা দাও, তাহলে তুমি 210 10 তারিখের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবা। নিট 30 মানে হলো যদি তুমি এই তারিখে ব্যর্থ হও, তাহলে তুমি 30 তারিখে পুরো টাকা দিতে হবে। তাহলে যদি তুমি এই দিন টাকা দাও, তাহলে 2% ছাড় পাবা। তাহলে এই তারিখে দিলে তুমি দিতে হবে কত? 98,000 টাকা। যদি তুমি এই তারিখে টাকা দাও, তাহলে দিতে হবে কত? 1,00,000। এখন তুমি যদি এই সময়ের মধ্যে টাকাটা দিয়ে দাও, তাহলে তুমি 2,000 টাকা ছাড় পাবা। তাহলে বলো, তাহলে আপনি ব্যয় কেন বলছেন, কস্ট কেন বলছেন? আমি এই সময়ের মধ্যে টাকাটা দিতে পারি না বলেই তো আমাকে পুরো টাকাটা দেওয়া লাগতেছে না। তাহলে আমি এই 2,000 টাকা আমার ব্যয় বলবো না আমি?
তো আমি বুঝতে পারছি না বিষয়টা। তার মানে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকা পরিশোধে ব্যর্থ হই তাহলে আমাকে পুরো টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, আর যদি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিয়ে দেই তাহলে আমি কম দিব। এখন বলো স্যার আমি কম কখন দেব? আমি এখানে দিতে পারি না 10 তারিখের মধ্যে, তাই তো আমার নিয়মের নাম হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। বুঝা গেছে? তাহলে আমরা কি বুঝলাম এটা দিয়ে? কনসেপ্টটা কি? যদি আমি পণ্য ক্রয় করি তাহলে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হই। আবার যদি আমি পণ্যটা বিক্রি করি তাহলে আবার উল্টা, তাহলে কাস্টমার আমাকে টাকা দিয়ে দিছে নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি তাকে ছাড় দিলাম, তাহলে আমার ব্যয় না। তার মানে আলটিমেটলি কনসেপ্ট হলো যে সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হইলে তাহলে যেই ব্যয় হয় ওটাই কি কস্ট অফ ট্রেড ক্রেডিট। আমার কনসেপ্ট কি ক্লিয়ার মোটামুটি? আচ্ছা, এবার আসো এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট এটা আমরা কিভাবে করব, তাই না? গাণিতিক ভাবে আমরা এটা কিভাবে সমাধান করব, ঠিক আছে? তো দেখো এখানে দুইটা জিনিস আছে। এক হলো যেটাকে আমরা বলি কস্ট অফ ট্রেড ক্রেডিট, যেটাকে আমরা নর্মালি বলে থাকি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট বলি কস্ট অফ, এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ফিনান্সে কস্টকে নর্মালি কে দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট মনে থাকবে, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট যদি আমরা করি সূত্রটা হলো দেখো ডি 100 গুণন 360 সিপি মাইনাস ডিপি গুণন 100। দেখো খেয়াল করো, তাহলে ডি মানে মনে রাখবে অ্যাকাউন্টিং বলো ফিনান্স বলো, ডি মানি ক্যাশ ডিসকাউন্ট। অ্যাকাউন্টিং এ কখনো কারবারি বার্তা হিসাবে বসবে না। এই ডি মানি ক্যাশ ডিসকাউন্ট, ডি মানে ডিসকাউন্ট। আর সিপি মানি হলো ক্রেডিট পিরিয়ড। ওই যে আমি একটু আগে যে বললাম, দেখো একটু আগে বললাম না আমি, এই যে আমি 30 তারিখের মধ্যে টাকাটা দিব এটাকে বলা হয় সিপি। কেমন? যদি আমি 10 তারিখের মধ্যে আমাকে যে জোনের সুযোগ দেয় এটাকে কি বলে? ডিপি। ডি মানে ডিসকাউন্ট পিরিয়ড, পি মানে পিরিয়ড, সি মানে ক্রেডিট। ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হলো বাকি, এটার মানে হলো বাকির মেয়াদ, বাকির সময়। তাহলে ডিসকাউন্ট মানে বাকির মেয়াদ, আর সিপি মানে কি? ক্রেডিট পিরিয়ড, পুরো সময়টা। তার মানে আমি যদি 10 তারিখের মধ্যে টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হই তাহলে আমাকে পুরো টাকা দেওয়া লাগবে, এটাকে বলা হয় ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড বলতে আমি কি বুঝি? পুরো সময়। ধরো আমি 10 তারিখে ব্যর্থ হইলে আমাকে কয় তারিখের মধ্যে টাকা দিতে হবে? 30 তারিখ। তাহলে এটাকে সিপি বলা হয়, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই গেল এটা। তাহলে আমরা এটা করব কেমন? এটা হলো সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, আরেকটা আছে ইআইআর, ওটা আমি একটু পরে করাবো তোমাদের। তাহলে দেখো প্রথমে দেখো এখানে একটা ম্যাথ আছে, আমরা ম্যাথটা সমাধান করি। দেখো আচ্ছা, ধরো এখানে ম্যাথটা হলো সিফাত কোম্পানি extended credit facility for 1 lakh on terms to 16 need 45 আছে। এই কথাটা মনে রাখবা, এখানে কখনো টাকার বিষয়টা আসে না, আসে ডিসকাউন্টটা। মানে তুমি কথাগুলো বোঝার চেষ্টা করো, দরকারি করো। বিষয়টা হলো আমি এটা কেন করি? আমি তো একজন বিক্রেতা বা আমি একজন ক্রেতা, উভয় দিক থেকে এটা হয়। এটার নাম কি? ব্যয়। কষ্ট মানে ব্যয়। তাহলে ব্যয় কে নির্ণয় করে? যে পণ্য কিনে সে যদি ডিসকাউন্টের সময় যায় পৌঁছাইতে না পারে, টাকাটা তাহলে পুরো দেওয়া লাগতেছে না, তাহলে সে হলো ব্যয় বের করে। আর ব্যয় কে বের করে? আরেকজন হলো পণ্য বিক্রি করলো বা তার কাছে ডিসকাউন্ট সময়ে পণ্য টাকা দিয়ে দিল, তাহলে তার ব্যয় হবে না, সে ছাড় দিবে না। ধরো তুমি আমার কাছে পণ্য বিক্রি করলা, বললা 10 দিনের মধ্যে দেন,
টাকা পেয়ে যাবেন। আমি তোমাকে 10 দিনের মধ্যে দিয়ে দিলাম, তুমি আমাকে ছাড় দিয়ে দিলা, তাহলে তোমার ব্যয় না। আবার আমি যদি কিনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমি না দিই তাহলে আমার ব্যয়। তাহলে উভয় পক্ষে হতে পারে, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যে ব্যয় হতে পারে। কেমন? এখানে বলছে সিফাত কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ফর 1 লক্ষ অন টার্মস টু 16 নিট 45। তাহলে আমরা তো জিনিসটা এখন বুঝতে পারছি যে 45 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। যদি আমি 16 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে আমি ছাড় পাবো কত? 2%। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো, তাহলে আমাদের এখানে ডিসকাউন্ট ডি ডি হলো কত পার্সেন্ট? 2%। ওকে, তারপরে হলো সিপি, সিপি মানে ক্রেডিট পিরিয়ড কত? 45 ডেজ। এরপরে হলো ডিপি, ডিপি হলো 16 ডেজ। কেমন? আর ডি মানি তো হলো, এখানে ডি হলো ক্যাশ ডিসকাউন্ট। আচ্ছা, এখানে দেখো এন, তাহলে আমাদের এখানে এই গেল এটা, তাহলে আমরা এখানে সব পেয়ে গেলাম। এখানে আরেকটা বিষয় দেখো, 360 দেওয়া আছে। 360 মানে বুঝো, ফিন্যান্সের নিয়ম হলো যে বছরে 365 দিন না, তাহলে আমরা যখন গড় হিসাব করব তখন আমরা এটাকে 360 দিন দিব। ঠিক আছে, 360 দিনের মধ্যে 360 দিনের মধ্যে আমি কতদিন এই কাজটা করি, কতদিন করি ওইটা আমি বের করব। তাহলে দেখো, তাহলে এটা হলো 2, এটা হলো সূত্র 100 মাইনাস ডি 2 গুণন, দেখো 360, সিপি কত? সিপি হলো 45, ডিপি হলো 16 গুণন। কেমন? তাহলে দেখো এখানে আছে 298, 360, 29 গুণন 100 কত আসে দেখো তো। করো, বের করো। হুম, 25.33%, বুঝিও। তাহলে এখন যেটা বের হইলো এটা হলো 25.33। ঠিক আছে, আচ্ছা গেল। এবার দেখো, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমরা এই যে আমরা এখন জিনিসটা করলাম, এটা কোন সূত্র দিয়ে আমরা করলাম? এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। প্রশ্নে যখন বলবে কস্ট ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট, তখন আমি এই সূত্র ব্যবহার করব। তাহলে বলো সিম্পল ইন্টারেস্ট কি আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি? এই 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 অঙ্কগুলোর মধ্যে আমরা দুইটা নিয়ম করব, মনে রাখবা। এক হলো সিম্পল ইন্টারেস্ট, এক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কেন করি, তাই না? তাহলে দেখো, খেয়াল করো, এই হলো ইআইআর, ইআইআর। কেমন? ইআইআর মানে হলো, দেখো এখানে দেখো, এটা দুইভাবে প্রশ্নে থাকবে। কখনো যদি প্রশ্নে বলে ক্যালকুলেট কস্ট অফ ট্রেড ক্রেডিট, তাহলে আমরা এই সূত্র দিয়ে করি। প্রশ্নে যখন বলবে ক্যালকুলেট ক্যালকুলেট ইআইআর এভাবে করো, তাহলে আমরা এভাবে করবো। তাহলে ইআইআর মানে কি? ইআইআর মানে হলো এফেক্টিভ ইন্টারেস্ট রেট, এফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে এফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কাকে বলে, কেন? মনে রাখবা, লিখে রাখো, এফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে মানে ইন্টারেস্ট যখন বছরে একাধিকবার গণনা করা হয়,
ইন্টারেস্ট যখন বছরে একাধিকবার গণনা করা হয় তখন তাকে ইআইআর বলে। ইআইআর মানে হলো যে চক্রবৃদ্ধি, বা যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। কি বলি? কম্পাউন্ড ইন্টারেস্ট। মনে থাকবে? তাহলে তুমি জিজ্ঞেস করতেছো প্রশ্নে আমি কখন বুঝবো আমাকে এই ইআইআর করতে হবে, কখন বুঝবো আমি এটা করতে হবে? যখন প্রশ্নে ইআইআর এর কথা বলবে তখন তুমি এটা করতে হবে। এই সূত্র এটা কি দেখো, তাহলে ইআইআর 1 প্লাস IN মাইনাস 1 এ হলো 100। কেমন? আচ্ছা দেখো, তাহলে এখানে খেয়াল করো, এটা হলো আই, তাহলে আইটা আমি কোথায় পাবো মনে রাখবো। আইটা আমি পাবো, আই মানে হলো ডি 100 মাইনাস ডি। তাহলে ডি কত আছে আমার এখানে? 2, 100 মাইনাস 2, এটা আমাদের 0.020408, এটা আমি পেয়ে গেলাম। তার মানে যদি তুমি ইআইআর করতে চাও তাহলে তোমাকে আগে কম্পাউন্ডটা জানতে, সাধারণটা জানতে হবে। কেমন? ঠিক আছে, গেল এটা। তাহলে আসো, এটা হলো এই আমার আই, তাহলে এন আমি কোথায় পাবো? এই যে 360 আর হলো সিপি মাইনাস ডিপি। তাহলে এখানে 360 সিপি মাইনাস ডিপি 16, 45, আমার এটা কত বেরিয়েছিল? 2 তাহলে 2 কত? ওকে, 12.41, এটাকে আমরা বলবো টাইমস। এবার দেখো, তাহলে সূত্র আমি কিভাবে বসাবো দেখো, তাহলে 1 প্লাস 0.020408 এন হলো 12.41 মাইনাস 1 গুণন 100, কত আসে দেখো। সবসময় মনে রাখবা এখান থেকে ইআইআর এর রেট বেশি থাকবে। কেমন? সবসময় এটা রেট কম থাকবে কারণ সিম্পল ইন্টারেস্ট, এটা রেট বেশি থাকবে। এটা তাহলে 28.52%। এখন আমি আমার মূল যে বিষয় এই নিয়মটার, সেটা হলো প্রথম হলো আমি এটা কেন করি, এই নিয়মটা ফিন্যান্সে কেন করে। এই নিয়মটা ফিন্যান্সে করে, ফিন্যান্সে স্বল্প মেয়াদী অর্থায়নে বলছে যে স্বল্প মেয়াদে তহবিল সংগ্রহ করা। ফিন্যান্স মানে বলছে অল্প সময়ের জন্য ধার করা। এখন টাকা ধার করে না, ধার করে কি? পণ্য। তাহলে পণ্য ধার করে। ফিন্যান্স হলো প্রথম যেই এই শর্ট টার্ম ফিন্যান্সের প্রথম নিয়ম হলো সে পণ্য ধার করবে। পণ্য ধার করলে এটাকে বলা হয় ট্রেড ক্রেডিট। এখন তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে কি? আমি তো পণ্যটাকে আমাকে এমনি এমনি ধার দিবেন, তখন কস্ট অফ মানে হলো আমাকে মেয়াদি দিবে, আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে পারলে মাফ। তো আমি যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার কি হবে? ধরো আমাকে দাম দিল 1 লক্ষ টাকা, আমি 10 দিনের মধ্যে দিলে 98,000 দিব, 2,000 পাচ্তেছি না, তাহলে আমি বেশি টাকা দিয়ে কিনা লাগতেছে না, ওইটাকেই আমি বলতেছি আমার ব্যয়। মানে এই যে এখন আসো যে স্যার তাহলে আপনি এইটা কি করলেন, এইটা এই যে এটা করলেন, এটা কেন করলেন? এটা হলো আমি যদি 45 দিনে তুমি লক্ষ্য করো, বুঝো, 45 দিনে আমার ব্যয় হচ্ছে কত? 2%। কত পার্সেন্ট? 2%। তাহলে বছরে এটা কয়বার ঘটে? 12 বার। কিভাবে? এটা হলো, ধরো এটা হলো আমি যদি একবারে যদি আমাকে 2% আমার ব্যয় হয়, মানে আমি যদি 2% টাকা পরিশোধ করতে না পারি, একবারে আমি আমার ব্যয় হয় কত? কথা বুঝিও। ধরো আমাকে 10 দিন সময় দিল বা 15 দিন দিল, 16 দিন দিল,
আমি নিতে পারলাম না, এটা কি বলতো? এটার মানে হলো আমি সুবিধাটা নিতে পারি নাই, স্যারের সুবিধা নিতে পারি নাই, স্যারের সময়ের পরে আমি যাই টাকা পরিশোধ করছি। মানে তোমাকে বাটার দোকানে সুযোগ দিলে আজকে বিকালের মধ্যে গেলে তুমি 10% ছাড় পাইবা, তুমি বিকালের মধ্যে যাও নাই, তুমি গেছো সন্ধ্যার পরে, তোমাকে ছাড় দিবে? দিবে না। তাহলে তুমি কি বিকালের মধ্যে গেলে তুমি জুতাটা কিনতে পারতা 500 টাকা দিয়ে, এখন কিনতে হবে 600 টাকা দিয়ে। তাহলে এই যে 100 টাকা তুমি ছাড় পাইতা ওই মেয়াদের মধ্যে, সময়ের মধ্যে গেলে, ওই 100 টাকাকে আমরা বলি আমার ব্যয়, ওটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। তাহলে বল এটা কি? যদি একবারে তোমার 2% ব্যয় হয়, 2% না আমার ডিসকাউন্ট, 2% না ছিল, একবারে যদি 2% ব্যয় হয়, বছরে কয়বার এই ঘটনাটা ঘটে? 12.41 বার। তাহলে এই একবারে যদি 2% আমার ব্যয় হয়, তাহলে 12.41 বারে আমার কত ব্যয় হয়? 25%। এটাকে আমি যখন কম্পাউন্ড করি তখন, তাহলে এটা হলো সিম্পল ইন্টারেস্ট। এটা হলো কি? এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বলো ইআইআর আমি কখন করব, এটা আমি কখন করব, কখন করতে হবে, কখন আমি করব, মনে থাকবে, এসব সময় মনে রাখবা, কাজে লাগবে। এই জন্য বলছে যখন বছরে কেমন একাধিকবার, একাধিকবার সুদ গণনা হবে। যেমন কিভাবে হবে গণনাটা? যেমন এই মান্থলি বলা থাকবে, মান্থলি অথবা ডেইলি সুদ বলা থাকবে, অথবা 2 মান্থ, 2 মান্থ পর পর সুদ বলা থাকবে, অথবা 15 দিন বলা থাকবে সুদ পর পর। তাহলে কি হয়? তাহলে জিনিসটা আসলে কি? ইআই একটা হলো এই যে মনে করো এই হলো ধরো 1 বছর না, তাহলে 1 বছরে 365 দিন না, তাহলে ফিনান্সে আমরা লিখি 360 দিন। এই 1 বছরে সুদ যদি ধরো 2% একবারই হয়, কোনো চেঞ্জ না, তাইলে এটা হবে নর্মাল অ্যানুয়াল ইন্টারেস্ট। আর যদি এটা বছরে বারবার সুদ গণনা হয় তখন কি হবে? ইআইআর। তাহলে প্রশ্নে ফিনান্সে ইআইআর মানে কি? ইআইআর মানে হলো বছরে একাধিকবার কি গণনা হবে? সুদ গণনা হবে। তোমার আমি একটা কথা বলি, প্রশ্নে যদি 360 এখানেও থাকতো, যদি প্রশ্নে 45 দিনের কথা বলা না থাকতো, 45 দিন, তাহলে এখানে ইআইআর করা লাগতো না। দেখ সেটা অন্য হিসাব, মোটামুটি আমরা বুঝছি তো নাকি? হ্যাঁ, তাহলে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটও বুঝলাম। ট্রেড ক্রেডিট মানে বাকিতে পণ্য ক্রয় নির্দিষ্ট শর্তের সময়ের মধ্যে পরিশোধের সত্ত্বে। আর কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে আমি নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে না পারলে আমার যেই ব্যয়টা হয় ওটাকে আমি কি বলবো? কস্ট অফ ট্রেড ক্রেডিট। ঠিক আছে?